হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের বাংলা ব্যাকরণের শব্দ বিভক্তি ও পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। এবং আমার ফেসবুক পেজটিকেও লাইক ও শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখো, একের দাগে কি লিখেছি, শব্দ কাকে বলে। উত্তর কি লিখেছি দেখো, এক বা একাধিক বর্ণ পাশাপাশি যুক্ত হয়ে যে অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। অর্থাৎ একটা বর্ণের সঙ্গে আরেকটি বর্ণ যুক্ত হয়ে যে অর্থ প্রকাশ করে, অর্থাৎ শব্দ গঠিত হয়, তাকে বলা হয় শব্দ। এখানে কি লিখেছি দেখো, জ প্লাস ল জল, তেমনি ম প্লাস ন মন। আমি এই দুটো তোমাদেরকে ভেঙে দেখিয়েছি বর্ণ থেকে বর্ণ করে। এছাড়া শরবত, কাজল, স্কুল ইত্যাদি। দুইয়ের দিকে কি লিখেছি দেখো, বিভক্তি কাকে বলে। উত্তর কি লিখেছি দেখো, একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্বন্ধ বোঝাতে যে বর্ণ চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিভক্তি বলে। অর্থাৎ কোনো শব্দের শেষে আমরা যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে থাকি তাকে বলা হয় বিভক্তি। যেমন দেখো, এখানে কি লিখেছি, রাজা। রাজা একটা শব্দ, তার সাথে আমরা কি যুক্ত করেছি, একটা বর্ণ দেখো র, তাহলে রাজা যুক্ত র কি হয়ে গেল, রাজার। আগুন যুক্ত এর, অর্থাৎ কি হয়ে গেল, আগুনের। তারপরে কি লিখেছি দেখো, ডাক্তারবাবু। ডাক্তারবাবু যুক্ত কে কি হয়ে গেল, ডাক্তারবাবু কে। অর্থাৎ এখানে র, এর, কে, এগুলো হচ্ছে বিভক্তি। তিনের দিকে কী লিখেছি দেখো, পদ কাকে বলে। উত্তর কী লিখেছি দেখো, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দগুলিকে পদ বলা হয়। যেমন কি লিখেছি দেখো, আমি স্কুলে যাই, এখানে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। অর্থাৎ আমি স্কুলে যাই, এই তিনটেই হচ্ছে এক একটা পদ। অর্থাৎ কোনো বাক্য তৈরি হতে যে শব্দগুলোকে ব্যবহার করা হয় সেই প্রত্যেকটি শব্দই এক একটা পদ। আচ্ছা, তারপরে দেখো, আমি তোমাদেরকে শব্দ বিভক্তি পদকে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়েছি এখানে। যেমন দেখো, সময় যুক্ত এর, সময়ের, এখানে সময়টা হচ্ছে একটা শব্দ, এর হচ্ছে একটা বিভক্তি, আর শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত কি হয়েছে, একটা পদ, অর্থাৎ সময়ের হচ্ছে একটা পদ। আর একটা উদাহরণ কি দিয়েছি দেখো, নদী যুক্ত তে ইজিক্যাল টু নদীতে, অর্থাৎ নদী হচ্ছে শব্দ, তে হচ্ছে বিভক্তি, শব্দ বিভক্তি যুক্ত হয়ে কী হয়েছে, নদীতে, নদীতে হচ্ছে এটা একটা পদ। চারের দাগে কী লিখেছি দেখো, পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। উত্তর কী লিখেছি দেখো, পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নামপদ, 2 নম্বর হচ্ছে ক্রিয়াপদ। দেখো, অমলবাবু স্কুলে বাংলা পড়ান, এখানে পড়ান হলো ক্রিয়াপদ, পড়াচ্ছে মানে কোনো একটা কাজ করছে, সেটা হচ্ছে ক্রিয়াপদ, এবং বাকি পদগুলি হলো নামপদ। কারণ পড়াচ্ছে বাদ দিয়ে কী কী আছে দেখো, অমলবাবু স্কুলে বাংলা, তিনটেই দেখো নাম বোঝাচ্ছে, তাই এই তিনটেই হচ্ছে কি নামপদ। তারপরে 6 দাগে কী লিখেছি দেখো, নামপদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। উত্তর কী হবে দেখো, নামপদকে 4 ভাগে ভাগ করা যায়, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়। 6 দাগে কী লিখেছি দেখো, বিশেষ্য পদ, কোনো কিছুর নাম বোঝাতে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে বিশেষ্য পদ। অর্থাৎ বিশেষ্য পদ হচ্ছে নাউন বা নামবাচক শব্দ। কোনো বাক্যে যে শব্দটার মাধ্যমে কোনো কিছুর নাম বোঝাচ্ছে তাকে বলা হয় নামবাচক শব্দ, অর্থাৎ বিশেষ্য পদ। যেমন দেখো, পদ্ম আমাদের জাতীয় ফুল, এখানে পদ্ম হচ্ছে বিশেষ্য। তারপরে কি লিখেছি দেখো, সীমা একটি সুন্দর মেয়ে, এখানে সীমা হচ্ছে বিশেষ্য পদ। তারপরে কি আছে, বিশেষণ পদ। কি লিখেছি দেখো, বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিণাম ইত্যাদি বোঝাতে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে বিশেষণ পদ। অর্থাৎ কোনো বাক্যে যার কথা বলা হচ্ছে বা যে জিনিসের কথা বলা হচ্ছে সেটার সম্বন্ধে যা বলা হয়, অর্থাৎ সেটা ভালো না খারাপ, সেটা কোনো ব্যক্তিও হতে পারে, কোনো বস্তুও হতে পারে, তার ভালো দিক বা খারাপ দিক বা সংখ্যাও বোঝায়, সেগুলোকে বলা হয় বিশেষণ পদ। যেমন, অরুণের কাছে 4টি কলম আছে, এখানে কার কথা বলা হচ্ছে, অরুণের। অরুণের কাছে কটি কলম আছে, 4টি, 4টি হচ্ছে একটা সংখ্যা, তাই এটা হচ্ছে বিশেষণ পদ।
তারপরে কি লিখেছে দেখো, রমা খুব সুন্দর শিশু। এখানে রমা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যে খুব সুন্দর, তাই এখানে রমার কথা বলা হচ্ছে। রমা কেমন? রমা হচ্ছে সুন্দর, তাই সুন্দরটা হচ্ছে বিশেষণ পদ। তারপরে দেখো সর্বনাম পদ। কোনো নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম পদ। অর্থাৎ কোনো বাক্যে যার কথা বলা হচ্ছে তার নাম না বলে যখন আমরা তাকে অন্য কোনো কিছু বলে সম্বোধন করব তখন তাকে বলা হয় সর্বনাম পদ। দেখো সে স্কুলে যায়, এখানে সে বলতে কোনো ছেলে হতে পারে, কোনো মেয়ে হতে পারে, কিন্তু তার নাম না বলে আমরা এখানে বলেছি সে, তাই সেটা হচ্ছে সর্বনাম। তারপরে কি লিখেছি দেখো, আমরা কলকাতায় থাকি। এখানে আমরাটা হচ্ছে সর্বনাম। তারপর হচ্ছে অব্যয়পদ। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে বলে অব্যয়পদ। অর্থাৎ কোনো সেন্টেন্সে যে শব্দর কোনো রকমভাবে চেঞ্জ করা যায় না বা চেঞ্জ হয় না তাকে বলা হয় অব্যয়পদ। যেমন দেখো, উফ কি গরম, এখানে উফটা হচ্ছে অব্যয়। অর্থাৎ কি বিভৎস গরম তা বোঝানোর জন্য আমরা উ শব্দটাকে ব্যবহার করছি, তাই উটা কোনো মতেই চেঞ্জ হবে না, তাই এটা হচ্ছে অব্যয়পদ। তারপরে কি লিখেছি দেখো, তুমি এবং আমি যাব। এখানে দেখো তুমি আর আমি শব্দটাকে এখানে আমরা এবং দিয়ে যুক্ত করেছি। এই যে এবং শব্দটা আছে এটাই হচ্ছে একটা অব্যয়পদ, যেটা আমরা কোনো রকমভাবেই চেঞ্জ করতে পারবো না। আমি আর তুমির মাঝখানে আমাদেরকে এখানে এবং যোগ করতেই হবে, তাই এটা হচ্ছে অব্যয়পদ। তারপরে দেখো ক্রিয়াপদ। যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। অর্থাৎ কোনো সেন্টেন্সে যে শব্দের মাধ্যমে কোনো কিছু করা বোঝাচ্ছে বা কোনো কিছু করছে বা করবে বা করে এমন কোনো কিছু বোঝাচ্ছে তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন দেখো, আমি চিঠি লিখি। এখানে লিখি মানে হচ্ছে লেখা, একটা কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। তারপরে দেখো, অজয় গান গাইছে। এখানে গাইছে মানে হচ্ছে গান করছে, এখানে গাইছেটা হচ্ছে ক্রিয়াপদ। তারপরে বলছে বাতাস বইছে। এখানে বইছে বা প্রবাহিত হচ্ছে, এখানে বইছেটা হচ্ছে ক্রিয়াপদ। এর পরের ভিডিওতে আমরা ক্রিয়াপদটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ক্রিয়াপদের ভাগ, ক্রিয়াপদ কাকে বলে, অর্থাৎ ক্রিয়াপদের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। থ্যাংক ইউ।